আসসালামু আলাইকুম, খুরশেদা কাকুলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর বনানীতে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, গুমের শিকারদের ফিরিয়ে দিতে না পারলেও তাদের সন্তানদের দায়িত্ব নিতে হবে সবার। এছাড়া গুম কমিশনের আশানুরূপ অগ্রগতি হয়নি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় গেলে গুমের শিকার পরিবারের সদস্যদের পুনর্বাসনের চেষ্টা করবে বিএনপি। পরিবর্তনের পরে এই সরকার তারা স্পেশাল সেল তৈরি করবেন এই শিশুদের পুনর্বাসনের জন্য এবং তাদের পরিবারগুলো পুনর্বাসনের জন্য। তো দুঃখের কথা, আমরা দেখেছি যে সেই ঘটনাগুলো, সেই কাজটি ঘটেনি। যে আমরা রাষ্ট্রের পরিবর্তন চাচ্ছি, কাঠামোর পরিবর্তন চাচ্ছি, আমরা সংস্কার চাচ্ছি, কিন্তু সেই সংস্কার, সেই কাঠামো যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে, আমাদের এই শিশুদের ভবিষ্যৎকে নির্মাণ করতে সাহায্য না করে, তাদেরকে একটা নিরাপদ সিকিউর জীবন দিতে না পারে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় চিকিৎসাধীন দগ্ধদের সর্বশেষ খবর জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী তামজিদ সুমন। তামজিদ, আহতদের সর্বশেষ অবস্থা কেমন জানাবেন আমাদের? পর্যন্ত 34 জন মারা গেছেন এই ঘটনায়। মৃত্যুর সংখ্যার আপডেটের কথা যদি বলি, এখন পর্যন্ত সেটি জানানো হয়েছে। আজকে আপডেট আমাদেরকে দেওয়া হয়নি, তবে কিছু তথ্য আমি আপনাকে দিতে পারি। সেটি হচ্ছে যে এখানে কিন্তু গুরুতর আহত অবস্থায় রয়েছেন 9 জন। তাদের মধ্যে কিন্তু 3 জন আইসিইউতে রয়েছেন এবং একজন লাইফ সাপোর্টে আছেন। যদি বলি, তাদেরকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বাকি আহত যারা আছেন, যারা আছেন, তাদের চিকিৎসা চলছে এবং তাদের প্রয়োজনীয় যে চিকিৎসা সেবা সেগুলো চিকিৎসকরা দিচ্ছেন। এবং একটি বিষয় বলি যে গুরুতর অবস্থায় তাৎক্ষণিকভাবে চীন, ভারত এবং সিঙ্গাপুর থেকে যে চিকিৎসক এসেছিলেন তারা কিন্তু এর মধ্যে চলে গেছেন এবং তাদের যে প্রয়োজনীয় সাপোর্টটি ছিল সেই সাপোর্টগুলো নেওয়া শেষ হয়েছে বলেই তারা চলে গেছেন। আজকে গতকালকে সংবাদ সম্মেলনে যদি জানানো হয়েছিল যে আজকে হয়তো 3 জন রোগীকে ছাড়পত্র দেওয়ার কথা ছিল বা হতে পারে, এরকম জানানো হয়েছিল। তবে এখন পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করা হয়নি, এখন পর্যন্ত কোনো রোগীকে ছাড়পত্র দেওয়া হয়নি। কারণ হিসেবে দেখানো হয়েছে বৈরী আবহাওয়া চলছে, গতকালকে বৃষ্টি হয়েছে, আজকেও মেঘলা পরিবেশ, যে কারণে এখন পর্যন্ত তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়নি এবং চিকিৎসকরা যেটি জানিয়েছেন যে তাদের চিকিৎসা দেওয়া চলছে। কারণ নতুন ভাবে কিছু ড্রেসিং এর বিষয় রয়েছে, সেই ড্রেসিং গুলো শেষ হলে তারপর পর্যবেক্ষণ করা হবে, তাদেরকে ছাড়পত্র দেওয়ার পরিস্থিতি হয়েছে কিনা সেটি তারপরে দেওয়া হবে। তো এখানে আসলে আজকে নতুন ভাবে কাউকে ছাড়পত্র দেওয়া হয়নি এবং কোন ধরনের নতুন ক্যাজুয়ালিটি বা কোনো মৃত্যুর সংবাদ আমাদের কাছে আসেনি। সব মিলিয়ে আজকের এই বার্নিংয়ের সামনের পরিস্থিতি শেষ খবর এরকমই ছিল। কাকলি। দর্শক, জানছিলাম জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে আহতদের সর্বশেষ খবর। জাতীয় নাগরিক পার্টি এনসিপি পৌঁছেছে টাঙ্গাইলে, সেখানে আছেন সহকর্মী নূর হোসেন। সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। নূর, এনসিপির পথসভার কি খবর আপনার কাছে আছে, জানাবেন আমাদের। কাকলে, আজ 29তম দিনের মতো জাতীয় নাগরিক পার্টির যে পদযাত্রা, দেশ গড়তে জুলাই পদযাত্রা, সেই পদযাত্রাটি আজকে টাঙ্গাইল অনুষ্ঠিত হচ্ছে এবং একটু আগেই টাঙ্গাইলের যে শামসুল হক তোরণ রয়েছে বা সার্কিট হাউস যে মাঠ রয়েছে, সেই সার্কিট হাউসের সামনে থেকেই এনসিপির যিনি আহ্বায়ক রয়েছেন নাহিদ ইসলাম, তার নেতৃত্বে টাঙ্গাইল জেলার যে নেতাকর্মীরা রয়েছেন তারা তাদের যে আজকের পদযাত্রা, সেই পদযাত্রাটি শুরু করেছেন এবং এখান থেকে টাঙ্গাইল শহরে প্রায় 2 কিলোমিটারের মতো রাস্তা তারা সড়কে হেঁটে পদযাত্রা করবেন। এখানকার সাধারণ যারা দোকানদার রয়েছেন, সাধারণ যারা মানুষ রয়েছেন, খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবেন এবং কথা বলা শেষে নিরালা মোড়ে যে শহীদ মিনারটি রয়েছে, টাঙ্গাইলের যে কেন্দ্রীয় শহীদ মিনার, সেই কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি পথসভা করবেন, যাতে
জাতীয় নাগরিক পার্টি পথসভা করবে এবং সেই পথসভা থেকে জাতীয় নাগরিক পার্টি তাদের যে বক্তব্য সেই বক্তব্যগুলো উপস্থাপন করবেন। এবং একটু আগে সকালে আমরা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের সঙ্গে কথা বলেছিলাম। তার আগে তিনি এখানকার যারা শহীদ পরিবার রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলেন। তারা সুস্পষ্ট করে বলেছেন আসলে বাংলাদেশের যে মৌলিক সংস্কার এবং গণহত্যার যে বিচার, এই সমস্ত বিষয়ে বাংলাদেশে আসলে কোনো ধরনের ছাড় তারা দেবেন না। যে কোনো মূল্যে মৌলিক সংস্কার তারা আদায় করে নেবেন এবং গণহত্যার যে বিচার সেটি নিশ্চিত করতেই হবে। এর আগে কোনো ধরনের নির্বাচন তারা মানবেন না। এবং অন্যান্য রাজনৈতিক দল যেগুলো রয়েছে তাদের কাছেও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক সুস্পষ্ট করে আহ্বান জানিয়েছেন তারাও যেন মৌলিক সংস্কারের সাথে কোনো জায়গায় কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি না করেন। কাকলি। দর্শক, জানছিলাম টাঙ্গাইল থেকে এনসিপির পদযাত্রার খবর। 31শে জুলাইয়ের মধ্যে যেসব বিষয়ে একমত হবে সেগুলো চূড়ান্ত দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া দেয়া হয়েছে। 2-1 দিনের মধ্যে প্রাথমিক পর্যায়ের ঐকমত্যের খসড়া দলগুলোর কাছে পাঠানো হবে বলেও জানান তিনি। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 21তম বৈঠকের সূচনা বক্তব্যে এসব বলেন আলী রিয়াজ। আজকের আলোচ্য সূচিতে রয়েছে তত্ত্বাবধায়ক সরকার কোন প্রক্রিয়ায় গঠন হবে, সংসদে নারী আসন, ন্যায়পাল ও মহা হিসাব নিরীক্ষক নিয়োগ। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক চলছে, সেখানে আছেন সহকর্মী নজরানা চৌধুরী, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নজরানা, বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে আপনার কাছে কি কি তথ্য আছে? কাকলি, জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক যেটি দ্বিতীয় পর্যায়ের 21তম দিন আজকে, তো বৈঠকটি কিছুক্ষণ আগেই শুরু হয়েছে, 12:15টার দিকে শুরু হয়েছে। তো বৈঠকটি কেবলই শুরু হয়েছে, এখন পর্যন্ত আসলে কোনো সিদ্ধান্ত আসেনি। তবে আপনি যেমনটি বলছিলেন যে কয়টি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, কিভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে, সংসদের নারী আসন 100টি হবে এটি মোটামুটি নিশ্চিত, কিন্তু সেটা নির্বাচন প্রক্রিয়া কিভাবে হবে এবং সরকারের মহা হিসাব নিরীক্ষক এবং ন্যায়পাল নিয়োগ করা হবে সেটি নিয়েও রাজনৈতিক দলগুলো আসলে ঐকমত্যে পৌঁছাতে পারেন কিনা সেই চেষ্টা করছে জাতীয় ঐকমত্য কমিশনের যারা সদস্য আছেন তারা। তো এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা হওয়ার কথা রয়েছে। তো আপনি জানেন যে গতকালকে কিন্তু একটি খসড়া রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছে, জুলাই সনদের খসড়া, সেটি সম্পর্কেও বলেছেন ঐকমত্য কমিশনের যে সহসভাপতি আছেন অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেছেন যে প্রাথমিকভাবে যেই বিষয়গুলোতে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, মানে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, সেই বিষয়গুলোই সন্নিবেশিত করে এই খসড়াটি প্রস্তুত করা হবে। সেটি আগামী পরশুদিন অর্থাৎ 31 জুলাইয়ের মধ্যে। আর এর বাইরেও যদি যে সমস্ত বিষয়ে ঐকমত্য হবে না সেটি নিয়েও আলোচনা হয়তো হতে পারে এরপরে। তো আর গতকালকে আমরা কিন্তু দেখেছিলাম যে গতকালকের বৈঠকের শুরুতেই কিন্তু বিএনপির পক্ষ থেকে এই বৈঠক থেকে ওয়াকআউট করা হয়েছিল, সেই কিছু কমিশনের কিছু সিদ্ধান্তের বিরোধিতা করে, যদিও পরবর্তীতে তারা আবার বৈঠকে যোগ দেয় এবং পরবর্তীতে আলোচনায় অংশ নেয়। তো আজকের আলোচনাটি কেবল যেহেতু শুরু হলো, এখন পর্যন্ত আসলে কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে আমরা জানাতে পারবো। কাকলি। দর্শক, ফরেন সার্ভিস একাডেমি থেকে জানছিলাম জাতীয় ঐকমত্য কমিশনের খবর। দীর্ঘ 159 দিন পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ থেকে ক্লাস শুরু হয়েছে। শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রমে অংশ নিয়েছেন। তার আগে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফারুক হোসেন জানান, নবনিযুক্ত উপাচার্যের আশ্বাসে তাদের কর্মবিরতি 21 দিনের জন্য স্থগিত করা হয়েছে। এর আগে নতুন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদ হেলালি শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার শেষে সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের পক্ষ থেকে ক্লাস শুরুর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে গত 18 ফেব্রুয়ারি কুয়েটে ছাত্র দল ও বহিরাগতদের সংঘর্ষের জেরে একাডেমিক কার্যক্রম বন্ধ হয়। বগুড়ায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার শহীদ চান্দু স্টেডিয়াম। গত 17 বছরে আন্তর্জাতিক মানের এই স্টেডিয়াম ধ্বংসে কোনো কিছুতেই ছাড় দেয়নি বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার। স্টেডিয়ামের সকল উপকরণ খুলে নেয়ার পাশাপাশি সেখানে যাতায়াতের প্রধান সড়ক বানিয়েছে ময়লার ভাগাড়।
খানাখন্দকে ভরা সড়ক ও ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দা ও পথচারীরা। পৌরসভার বছরের পর বছর ধর্ণা দিয়েও কোনো সুরাহা হয়নি, এতে ক্ষোভ প্রকাশ করেন বগুড়াবাসী। বগুড়া থেকে আতিকুর রহমান সোহাগের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এমদাদুল হক। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকর নিজস্ব তত্ত্বাবধানে 18,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন শহীদ চান্দু স্টেডিয়াম 2004 সালের 7 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। আন্তর্জাতিক স্টেডিয়ামের স্বীকৃতি পাওয়ার পর 5টি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয় এখানে। এরপর স্বৈরাচার আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর আর কোনো ম্যাচ হয়নি এখানে। এমনকি স্টেডিয়ামের সমস্ত সরঞ্জাম খুলে নিয়ে যাওয়া হয়। প্রথমে শুরুতে দেখছি আমরা ফ্লাড লাইট খুলে নেয়, এটা করে নেয়, ওটা নেয়, লাস্টে শেষ অবধি এই স্টেডিয়ামের মূল সড়ক এই ময়লা ভাগার পরিণত করা হয়। ইন্টারন্যাশনাল মানের খেলোয়াড় যারা আসবেন তারা কিভাবে এই রাস্তা দিয়ে আসবেন, এটা আসলে এখন আমাদের খুবই একটা চিন্তার বিষয়। স্টেডিয়ামের পাশেই রয়েছে কৃষি গবেষণা কেন্দ্র, যেখানে মাঠ পর্যায়ে গবেষণা করা হয়। কিন্তু সড়কের এই ময়লার ভাগাড়ের কারণে পরিবেশ দূষণ করছে ও গবেষণায় শতভাগ সফলতা আসছে না বলে অভিযোগ কর্মকর্তাদের। এখান থেকে যে দুর্গন্ধ এবং ময়লা পানি বের হয়, তাতে গবেষণা প্লটের মারাত্মক ক্ষতি হচ্ছে। গবেষণার কোনো কার্যক্রম করা যাচ্ছে না। এই সড়কের আশপাশে রয়েছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও। রাস্তার খানাখন্দে চলাচলের যেমন অসুবিধা হচ্ছে, তেমনি ময়লার গন্ধে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদানও। বেশি প্রবলেম হচ্ছে এখানে 2টা স্কুল আছে, স্কুলের স্টুডেন্টদের বেশি সমস্যা হয়ে থাকে। বিশেষ করে বর্ষাকালে যখন বৃষ্টির পানি হয়, এই পানিগুলো আমাদের স্কুল পর্যন্ত ঢুকে যায়, যে কারণে বাচ্চারা এখানে ঠিকমতো ক্লাসে আসতে পারে না। অনেক সময় দেখা যায় বাচ্চারা খুবভাবে অসুস্থ হয়ে থাকে। পৌরসভার বর্তমান প্রশাসক জানান, অতি দ্রুত এখানকার ময়লা অপসারণ ও সড়ক সংস্কার করে পূর্বের অবস্থা ফিরিয়ে আনা হবে। তো কাজটা শুরু হলো, ওই ময়লাটা আসলে আমাদের সেকেন্ডারি যে ময়লা ফেলার স্টেশন আছে ওখানে চলে যাবে। আমি আমার নির্বাহী প্রকৌশলীকে বলে দিচ্ছি যে উনি যেন অতি দ্রুত একটি প্রাক্কলন তৈরি করে এবং দ্রুত যেন টেন্ডারে যায়, যাতে করে অতি দ্রুত রাস্তাটা মেরামত হয়ে যায়। এখানে বসবাসকৃত সাধারণ মানুষের দুর্ভোগে যেন শেষ নেই। দুর্গন্ধে বসবাসের অযোগ্য পরিবেশের কারণে এই আবাসিক এলাকায় ভাড়াটিয়াও আসতে চান না। বাতাসের উৎকট গন্ধে ভারী হয়ে থাকে পরিবেশ। এ অবস্থার দ্রুত পরিবর্তন চান এলাকাবাসী। এনটিভি নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।